ভেতরে ওয়াকআউট ও বাইরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি গাজায় গণহত্যার কথা অস্বীকার করেন। হামাসকে নির্মূলের আগে গাজায় আগ্রাসন শেষ হবে না বলেও জানান তিনি। বিশ্বনেতাদের অনেকে প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করলেও গোপনে তাদের ধন্যবাদ দেন বলে জানান তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে মঞ্চে উঠে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার ভাষণের আগেই গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন প্রায় সব আরবসহ আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু দেশের প্রতিনিধি। মঞ্চে দাঁড়িয়ে থেকে সে দৃশ্য দেখেন নেতানিয়াহু। গাজায় আগ্রাসনের কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার চিত্র যেন স্পষ্ট ফুটে ওঠে সেখানে। অল্প কিছু প্রতিনিধি ও কর্মকর্তার উপস্থিতিতে ভাষণ দেন নেতানিয়াহু। প্রায় ৪৫ মিনিটের ভাষণে গাজায় ইসরায়েলি গণহত্যার দাবি অস্বীকার করে একে মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেন। হামাসকে নির্মূলের আগে গাজায় আগ্রাসন শেষ হবে না বলে অঙ্গীকার করেন। হামাস নেতাদের বলছে, আপনারা অস্ত্র সমর্পণ করুন এবং এখনই সব জিম্মিদের মুক্তি দিন, না হলে ইসরায়েলি সেনারা খুঁজে বের করবে। গাজায় নিরাপত্তা বজায় রাখার প্রধান নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। নেতানিয়াহু জানান, গাজায় আটক জিম্মিদের কাছে তার কথাগুলো পৌঁছে দিতে তার মাইক্রোফোনের সঙ্গে অনেকগুলো লাউডস্পিকার সংযুক্ত করা আছে। ভাষণে ইরানের পারমাণবিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণে অনুমোদন না দেয়া, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্মূল এবং ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে। নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান কয়েক হাজার মানুষ। গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। জনাব আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস জাতিসংঘের ভাষণে কোন বিষয়কে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? তিনি আসলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করেছেন বৈশ্বিক ব্যাপারে। যেমন ধরা যাক যে টাকা চোরা, এটা নির্ভর করে আমরা কে কিভাবে দেখছি কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি আমাদের দেশের প্রেক্ষিতে মনে করি অনেকগুলো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টাকা, যে বিদেশের অনেকগুলো দেশের এমনভাবে অর্থনৈতিক নীতি আছে যে নীতিগুলোর কারণে দেশ থেকে টাকা পাচার হতে পারে। এটা কিন্তু আমেরিকাতেও খুব জটিল সমস্যা। আমেরিকাতেও টাকা এরকম বা অন্য দেশে চলে যায়, এটা ডিটেল বলার দরকার নেই, আমি শুধু এইটুকু বলছি। তো এটারই অংশ হিসাবে বাংলাদেশের টাকাও যে যেতে পারে এটি অ্যাড্রেস, এটা কিন্তু এখনকার সমস্যা না, এটা গত ৩০-৪০ বছর ধরে। সেটি একটি ভালো এরিয়া। আরো একটা জায়গায় অ্যাড্রেস করেছেন ভালো বৈশ্বিক বিষয়, সেটা খুবই সেন্সিটিভ অ্যাট দ্য সেম টাইম, কিন্তু যেহেতু ডক্টর ইউনূস গ্লোবাল পলিটিক্সটা জানেন সেজন্য ওনার পক্ষে এটা সম্ভব হচ্ছে। যেমন ধরুন, একটি প্রসঙ্গ উনি অ্যাড্রেস করেছেন, সেটা হলো লেবার। এটা ইনডেনচার্ড লেবার, যদিও এখন ইনডেনচার্ড লেবার বলা হয় না, যারা আমাদের অভিবাসী শ্রমিক। এটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ এখন সবচেয়ে বেশি লোক বিদেশে কাজের জন্য পাঠায়। কিন্তু উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, মাইগ্রেন্ট, ইমিগ্রেন্ট, তার ভেতরে আমেরিকাতে এখন প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তৃতা করেছেন, যে পলিসি, সেটার এগেনস্টে যায় দূর থেকে। কিন্তু এটা ম্যাটার করে না, যেহেতু উনি বলছেন যেন আমার দেশের কাজের লোকগুলো, যে লোকগুলো বাইরে কাজ করে, সেটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া। আমি অন্য যে গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। আর সবচেয়ে যেটা আপনার প্রশ্নের উত্তরে যেটা বলা হওয়া উচিত আমার দিক থেকে উত্তর, সেটিতে আমি সবার শেষে আসছি, অথচ সেটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা বাংলাদেশের অবস্থানটি ইসরায়েলের ব্যাপারে এবং প্যালেস্টাইনের পক্ষে উনি সম্পূর্ণ ওপেন করে বলেছেন। আছে আগের গুলোতে আমরা জানি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অনেক সময় রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদেরকে অনেক কিছু ব্যালেন্স করে বলতে হয়, উনি সেই ব্যালেন্সের জায়গাটা জাননি। এটি আমার কাছে মনে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, একেবারে পরিষ্কার বলে দিয়েছেন। ইভেন জেরুজালেমকে যে
ক্যাপিটাল করে প্যালেস্টাইনের স্বাধীনতা দেওয়া উচিত সেটি পর্যন্ত বলা স্পেসিফিক্যালি, এটা এই কারণে গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করবেন, এখানে আমি জানি না আপনার ওখানে বলা ছিল কিনা, আমি জানি কথা দেখেছি, আর না বললেও অসুবিধা নেই। নেতানিয়াহু কিন্তু এই কথাটি জোর দিয়ে বলেছে যে তোমরা যদি আমাদের জেরুজালেমকে দিয়ে দিতে বলো ওদেরকে, তাহলে 1 মাইলের মধ্যে আমাকে আসলে আরেকটি স্বাধীন টেরোরিস্ট দেশ দিচ্ছ, যেন নিউ ইয়র্ককে দিয়ে দিচ্ছ তুমি টেরোরিস্টদের কাছে 9/11-এর পরে। ইটস লাইক ওইভাবে বলছে, ফলে এটা গুরুত্বপূর্ণ। এবং ডক্টর ইউনূস সেখানে এই জায়গাটা পরিষ্কার করেছে, আমার কাছে মনে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদি রাজনৈতিক প্রেক্ষাপটে হয়, তাহলে আমি বলবো উনি সবসময় তো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, আপনাদের আজকের হেডলাইনেও সেটা যে উনি এটা বলছেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ অন্য অর্থে। দেশে যখন সবগুলো দলের সঙ্গে বৈঠক করে এটা বলেন, বা যারা সংস্কারের জন্য কথা বলার জন্য আসে তাদের জন্য বলেন, সেটা এক ধরনের কথা, অনেকে বিশ্বাস করে অনেকে করে না, অনেকে ষড়যন্ত্র খোঁজে, অনেকে সত্য মিথ্যা খোঁজে, অনেকে এরকম অজুহাত খোঁজে। কিন্তু উনি বলছেন এটা বিশ্ব ফোরামে, বিশ্ব ফোরামের এর চাইতে বড় আর ফোরাম তো হতে পারে না। তার অর্থ হচ্ছে যে ওনার আন্তরিকতাটাকে আমরা গ্রহণ করতে পারি এই অর্থে যে বিশ্ব ফোরামেই কিন্তু উনি ঘোষণা দিয়ে এসেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। বক্তব্যগুলোর এই দিকগুলোকে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় একটু জানতে চাই যে নেতানিয়াহুর ভাষণের সময় তো অনেক দেশই বয়কট করেছে, এছাড়াও বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই এখন যেটা হয় যে ওনাকে ওয়েস্টার্ন এক্সপার্ট এবং নেতারা বলে থাকেন নির্লজ্জ লোক। রাইট উইং এর নেতা, রাইট উইং নেতাদের এরকমই থাকে, রক্ষণশীল হবে, অ্যাগ্রেসিভ হবে, উগ্র হবে, যুক্তিহীন হবে, সেগুলো সব মেলে ওর আচরণে। পৃথিবীর অন্য কোনো দেশ যদি হতো, অন্য কোনো নেতা যদি হতো, তাহলে হয়তো তিনি আসতেন না, কারণ তিনি কিন্তু জানেন যে এই ঘটনাটি ঘটবে। 70-80% লোক নাই, তো তাহলে বক্তৃতা দিতে এসে লাভ কি? এবং নাই মানে আসেনি তা তো না, তাকে দেখে আসেনি, অনেকে অ্যাবস্টেইন স্ট্যাটাসে থেকেছে অনেকে, কিন্তু বক্তৃতা শুরু করছে দেখে সব লোক বেরিয়ে গেছে। এটি কোনো সুস্থ নেতা হলে এটা করতেন না, কিন্তু তারপরও উনি ওনার অ্যাগ্রেসিভ অবস্থানটাকে ঘোষণা করার জন্যই আসছে। খেয়াল করবেন না, আরো একটা ঘটনা আজকে নিউজ আছে, উনি তো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তাকে ফিউজিটিভ, ফেরারি বলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। সে কারণে তার প্লেন কিন্তু প্রপার রুটে আসেনি, অর্থাৎ ইসরায়েল থেকে ইউরোপ হয়ে আটলান্টিক পেরিয়ে যেভাবে নিউ ইয়র্কে আসে সেভাবে আসেনি। তার কারণ প্রপার রুট হচ্ছে স্পেন এবং ফ্রান্সের উপর দিয়ে যাওয়া। ফ্রান্সের কাছে, স্পেনের কাছে তারা অনুমতি চায় না, কিন্তু ফ্রান্সের কাছে অনুমতি চেয়েছে তাদের বিমান ফ্রান্সের উপর দিয়ে যেতে পারবে কিনা। ফ্রান্সের একজন ডিপ্লোম্যাট বলেছে, আমি নিউ ইয়র্ক টাইমস থেকে কোট করছি, ডিপ্লোম্যাট বলেছে যে হ্যাঁ আমরা অনুমতি দিয়েছি, কিন্তু স্টিল তার প্লেন ফ্রান্সের উপর থেকে ওড়েনি। তার কারণ তিনি একজন অপরাধী, এবং ফ্রান্স যে কোনো সময় বলতে পারতো এই প্লেনকে ল্যান্ড করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে পারতো। এরকম একটি অবস্থান থেকে, এবং উনি যা বলেন তার তো ওই পৃথিবীতে কোনো অর্থ নাই, মানে প্রতিটি কথা মিথ্যা, প্রতিটি বিষয় অসত্য, প্রতিটি বিষয় জোর জবস্তিমূলক। এই জিনিসটা সবাই জানে, কিন্তু আরো 2-3টা ডেভেলপমেন্ট হচ্ছে এর পেছনে, যে এটা ম্যাটার করছে না সে কতটা কি করছে না করছে। ডেভি ডেভি পরশুদিন যখন আরব নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বসেছে, তিনি স্পষ্ট করে বলেছেন কোনো কারণে আমি এটা করতে পারবো না, মানে এক্সটেনশন করতে দেবে না গাজায়। ফলে আমি মনে করি ওটি খুব জরুরি একটি বিষয়। শাহাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।